আসসালামু আলাইকুম। কিংডম ফেয়ার বা ভার্ডেসনের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আমরা চাই সত্য ভয়ঙ্কর ঘটনাগুলি সকলের কাছে তুলে ধরতে। কেউ যদি আমাদের কাছে ঘটনা পাঠাতে চান তাহলে কিংডম ফেয়ার উইথ মোবাইল অ্যাড্রেস gmail.com অথবা আপনারা আপনাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার সত্য ঘটনাটা আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। আমরা তা সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আজ আমাদের 27 নম্বর এপিসোড। আর এপিসোডে রেখেছি আমরা পুরীর রিলেটেড একটি ঘটনা। তো চলুন কথা না বলে সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনা পাঠিয়েছেন যশোর থেকে হাবিব ভাই। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। সাল 1980। আমাদের বাড়ি হচ্ছে যশোর বাস স্ট্যান্ড থেকে পাশেই। তো আম্মুর চাচাতো ভাই লেখাপড়া করার জন্য গ্রাম থেকে আমাদের এই শহরে আসে, আমাদের বাড়ি থেকে লেখাপড়া করে। তার বয়স 17-18 বছর। সে ইন্টার দ্বিতীয় বর্ষে লেখাপড়া করে। তো তার নাম ছিল হাসান বা হাসান মামা। আমরা তাকে হাসান মামা বলেই চিনব। তো এই হাসান মামা ছিল অনেক শান্ত মেজাজের একটি ছেলে। দেখতে শুনতে ছিল অনেক সুন্দর। এতই সুন্দর ছিল যে স্বাভাবিক দেখে যে কোনো মেয়ে তাকে পছন্দ করে ফেলবে। তো সে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ না করলেও সে ছিল সৎ সত্যবাদী। তার আচার আচরণ ছিল মাশাআল্লাহ অনেক ভালো। তো তখন কারেন্ট সবেমাত্র এসেছে, মানে নতুন নতুন কারেন্ট পেয়েছি আমরা তখন। তো লোডশেডিং প্রায় সময়, বেশিরভাগ সময় লোডশেডিং থাকে। রাতের কথা তো বলাই বাহুল্য যে রাতের বেলা খুব কম সময় কারেন্ট থাকে। তো একদিন কারেন্ট চলে গেছে, রাত 11টার মতো বাজে। গরমে অতিষ্ঠ হয়ে হাবিব মামা একটি হারিকেন নিয়ে আমাদের ছাদ করা বাড়ি ছিল একতলা। তো ছাদে যায় হালকা বাতাস খাওয়ার জন্য। তো কিছুক্ষণ পর এই গরমের মাঝখানে মামার চারপাশে ঠান্ডা একটি বাতাস অনুভূত হয় এবং মামা সুন্দর একটি স্মেল পান। তখন মামা হঠাৎ করে একটু নার্ভাস হয়ে গেল যে কি হলো এটা, এত সুন্দর একটি মিষ্টি গন্ধ এবং শীতল বাতাস কোথা থেকে আসছে। পুতুল তো গাছের পাতাও নড়ছে না, এমনকি বৃষ্টি আসার তো কোনো সম্ভাবনা নেই। মামা ভয় পেয়ে যান, তাড়াতাড়ি নিচে নেমে রুমে শুয়ে পড়েন। তো এই এক সপ্তাহ মামা মাঝখানে ভয় ছিল, এক সপ্তাহ তিনি আর ছাদে ওঠেননি। এক সপ্তাহ পর আবার 12টা বা 1টা বাজে কারেন্ট চলে যায়। তখন মামা একটু সুরক্ষিতস্ততা বোধ করলো। পরে ঠিকই ছাদে ওঠে এবং সেই আগের মতোই বাতাস খাওয়ার জন্য, মানে ছাদের প্রাকৃতিক বাতাস খাওয়ার জন্য একটা চেয়ার নিয়ে হেলান দিয়ে বসে থাকে। সেই এক সপ্তাহ আগে যেমন ঘটনা ঘটেছিল আজও ঠিক তেমনই এক অবস্থা। মানে সুন্দর একটি মিষ্টি গান এবং সাথে শীতল বাতাস। মামা যখন এটা অনুভব করেন সাথে সাথে ভয় পেয়ে যান এবং আবার সে বাসায়, মানে তার রুমে গিয়ে শুয়ে পড়েন। এবং সেদিন সে স্বপ্নে দেখেন যে সাদা শাড়ি পরা, শাড়িতে স্বর্ণ দিয়ে ছোপ ছোপ কারুকাজ করা একটা শাড়ি এবং অত সুন্দর একটি মেয়ে আমার স্বপ্নে এসেছে। এবং সেই যে গানটা সে কতদিন রাতে, মানে 2 দিন রাতে ছাদে পেয়েছে, সেই একই রকম গান সেই মেয়েটি শরীর থেকে আসছে এবং মেয়েটি তার দিকে তাকে হাসছে এবং বলছে যে হাসান, আমি তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি বা পছন্দ করে ফেলেছি। আমি হচ্ছি পরী আর আমার নাম হচ্ছে ইরাপরি। তো আমি যখন বান্ধবীর সাথে সেদিন রাতে এই দিক দিয়ে যাচ্ছিলাম তখন আমি তোমায় দেখি ছাদে বসে আছো। প্রথম দেখাতেই আমার তোমাকে ভালো লেগে গেছে। আমি তোমাকে বিয়ে করতে চাই। আর এই জন্যই প্রথম 2 দিন আমি যেখানে উপস্থিত ছিলাম সেটার জানান দিয়েছি। এবং শুনো, তোমাকে আরেকটা কথা বলি, কাল তুমি যখন কলেজে যাবে তোমাকে একটি প্রেমের প্রস্তাব দিব। তুমি সাথে সাথে সেটা গ্রহণ করবে না এবং সেই মেয়েকে না করে দিও। যদি না না করে দাও, সেই মেয়েকে গ্রহণ করো, তাহলে কিন্তু না চাইতে তোমার এবং সেই মেয়ের ক্ষতি হয়ে যাবে। এই কথা বলে হঠাৎ করে সেই স্বপ্ন ভেঙে যায়, মানে সেই কড়িটিও আবার মিলিয়ে যায়। সাথে সাথে মামার ঘুম ভেঙে যায়। মামাকে তখন বুঝতে পারে না যে এটা আমি কি দেখলাম। আর এত সুন্দর একটি মেয়ে, মানে পরীদের তো চেহারা অনেক সুন্দর হয়। আর মামা যখন সেই পরীটিকে দেখেছে স্বপ্নে, মানে মামা পরীটিকে পছন্দ করে ফেলেছে। তো পরের দিন মামা কলেজে যায়। হাসান মামা কলেজে যাওয়ার পর একটি মেয়ে হাসান মামাকে বলে যায়, হাসান একটু পাশে আসো, তোমার সাথে কথা আছে। তো মামা পাশে যায়, সেই পরীটির কথা মতো মিলে যায়। মেয়েটি তাকে বলে যে আমি তোমাকে ভালোবাসি। তখন তো মামার সেই পরীটির কথা মনে পড়ে যায় এবং সাথে সাথে সেটা রিজেক্ট করে ফিরিয়ে দেয় এবং মেয়েটি চলে যায়। এবং তারপর মামা বাসায় আসে ও সেদিন রাতে অপেক্ষা করতে থাকে সেই পরীটির জন্য। এবং ঠিক রাত যখন 12টা বাজে তখন মামার রুমে এই সেই আগের মতো একটি সুগন্ধ আসে।
তখন মামা বুঝতে পারে যে আশেপাশে হয়তো পরীটি এসেছে। তখন মামা ছাদে যায় এবং ছাদে যাওয়ার পর সেই পরীটিকে আবার মামা দেখতে পায় এবং সেই পরীটি বলে যে, হাসান, তুমি আমার কথা শুনেছো বা রেখেছো, তোমাকে ধন্যবাদ। আমি আবার আসবো তোমার কাছে, তুমি আমার জন্য অপেক্ষা করো। এই কথা বলে পরীটি আবার মিলিয়ে যায়। তারপর মামা রুমে গিয়ে শুয়ে পড়ে স্বাভাবিকভাবেই। তো মামা পরীটির সাথে কথা বলার পরও মামার কোনো ভয় হচ্ছিল না, যেহেতু মামা বুঝতে পেরেছে যে পরীটি তাকে ভালোবাসে। তো একদিন যায়, 2 দিন যায়, পরীটি তো আর মামার স্বপ্নেও আসে না এবং বাস্তবেও এসে দেখা করে না। কিন্তু মামা তো সেই পরীটিকে অসম্ভব ভালোবেসে ফেলেছে। আমার রাতও পার হয় না, দিনও পার হয় না, সারাদিন সে শুধু পরীর কথাটিই ভাবে, পরীর কথাটিই ভাবে। এভাবে ভাবতে ভাবতে 2 সপ্তাহ কেটে যায়, সেই পরী আর আসে না। 2 সপ্তাহ পর একদিন স্বপ্নে সেই পরীটি মামার স্বপ্নে আসে এবং এসে বলে, হাসান, আমি ইচ্ছে করে এই 2 সপ্তাহ তোমার কাছে আসিনি। আমি দেখলাম বা আমি বুঝতে চেষ্টা করলাম যে আমার প্রতি তুমি কতটা দুর্বল বা তোমার মনে আমার জন্য কতটা ভালোবাসা রয়েছে। তো তুমি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, তুমি কাউকে আমার কথা বলোনি এবং তুমি প্রত্যেকটা মুহূর্তে আমাকে মিস করেছো। আমি কাল রাত 2টায় তোমার সাথে ছাদে দেখা করব, তুমি রাত 2টায় ছাদে চলে যাও। তারপর বাবা সকালবেলা ওঠে এবং সারাদিন পার করে মানে গুনতে থাকে যে কখন সন্ধ্যা হবে, কখন রাত হবে, কখন 2টা বাজবে, কখন সেই পরীক্ষা থেকে মামার দেখা হবে। তো যেই বলে সেই কাজ, রাত 2টার আগে মামা ছাদে চলে যায় এবং যখন 2টা বাজে তখন সেই গন্ধে চারিদিক সুমোরিত হয়ে যায়। তখন মামা বুঝতে পারে যে বুড়িটি আসতেছে। তো কিছুক্ষণের মধ্যে বুড়িটি আসে এবং এসে বলে যে, হাসান, আমি আজ তোমাকে আমার দেশে নিয়ে যাব। তখন মামা একটু ইতস্ততা বোধ করে যে, তোমার দেশে? তখন বুড়িটি বলে, হ্যাঁ, আমার দেশে, আমার মা তোমাকে পেতে চেয়েছে। এই কথা শোনার পর হাসান মামার তেমন কিছু বলে না, বলে যে, আচ্ছা, আমি কীভাবে যাব? তখন পরীটি বলে, তুমি চোখ বন্ধ করো, আমি যতক্ষণ না বলবো তুমি ততক্ষণ চোখ খুলবে না। তো হাসান মামা চোখ বন্ধ করে এবং চোখ বন্ধ করে সে অনুভব করতে পারে তাকে 3টি হাত, মানে 2 হাত, তার 2 হাতে তার 2টি হাত ধরেছে এবং তার কোমরে 1টি হাত, মানে এই 3টি হাত তাকে হয়তো মানে শূন্যে তুলে কোথাও নিয়ে যাচ্ছে এবং তার কাছে মনে হচ্ছে এই 3টি হাত একই লোকের, মানে একই মানুষের বা যেই হোক একজনেরই, যেভাবে তাকে ধরেছে, মানে হাসান মামা এটা বুঝতে পারছে। তো কিছুক্ষণ পর সেই ইরাপরি হাসান মামাকে বলে যে, এবার চোখ খুলো। হাসান মামা চোখ খুললে তো একদম চমকে যায়। এমন এক পরিবেশে সে গিয়েছে যা শুধু কল্পনাতেই সম্ভব। তখন ইরাপরি হাসান মামাকে বলে, তুমি আমার সাথে আসো। ইরাপরির সাথে যেতে যেতে মামা একটি সুন্দর দিয়ে তৈরি করা, মামা তা বলতে পারে না, একটি সুন্দর একটি ঘরে প্রবেশ করে এবং ঘরে প্রবেশ করে সে দেখতে পারে একটি মহিলা, বোরকা পরা, হাত মোজা পা মোজা পরা, শুধু চোখগুলো দেখা যাচ্ছে, স্বাভাবিক মানুষের মতোই উচ্চতা। তবে ইরাপরির কানগুলো ছিল কচ্ছপের মতো খাড়া খাড়া। তো সেই মহিলার কানগুলো তেমন বোঝা যাচ্ছে না। তখন সেই মহিলাটি বললে, সালাম দেয় মামাকে। মামাও সালাম নেই এবং বলে যে, বাবা, তুমি কেমন আছো? সাই মামা বলে যে, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? তখন সেই মহিলাটাও উত্তর দেয় যে, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর আমি হচ্ছি এই ইরার মা। ইরা তোমাকে পছন্দ করেছে, আমাদেরটা বলেছে এবং আমি তোমাকে দেখার জন্য ইরাকে বলি যে, তুই এর নিয়ে আসোই। আজ তোমাকে নিয়ে এসেছে। তো মাশাআল্লাহ, আমি তোমাকে পছন্দ করেছি। তবে আজকেই তোমাকে ইরাকে বিয়ে করতে হবে। তখন স্বামীর মামা তো একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় যে, আজকেই বিয়ে করতে হবে? তখন ইরার মা বলে, হ্যাঁ, তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো তো এক্ষুনি এই মুহূর্তে তোমাকে বিয়ে করতে হবে। তখন স্বামী মামা কী করবে, ভালোবাসায় অন্ধ হয়ে সহজ রাজি হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, আমি এই মুহূর্তেই ইরাবরীকে বিয়ে করব। তখন কোন মাধ্যমে বিয়ে হয়েছিল স্বামী মামা বা আমরা এটা জানতে পারিনি। কোন মাধ্যমে, কি অবস্থায়, কি সত্যে বা কোন মাধ্যমে এই ইরাপরির সাথে হাসান মামার বিয়ে হয়। তো বিয়ে হওয়ার শেষে পর্যায়ে এই ইরাপরি হাসান মামাকে বলে যে, এখন আমি তোমাকে দিয়ে আসবো, তুমি কাউকে আগে এই কথা বলো না, যখন সময় হবে তখন সবাইকে আমি বলতে বলবো, তখন তুমি বলবে। তো হাসান মামাকে আবার সেই আমাদের বাসায় মানে দিয়ে যায়। এর মাঝখানে কিন্তু 2টি দিন কেটে গেছে। হাসান মামাকে আমরা পাইনি, থানায় জিডি করি, বন্ধু বান্ধবের কাছে খোঁজ নেই, তার বাড়িতে জানাই, কোথাও হাসান মামা নেই। ও 2 দিন পরে হঠাৎ করে হাসান মামাকে এই ছাদে পাওয়া যায়। হাসান মামাকে জিজ্ঞেস করা হয় যে, 2 দিন তুমি কোথায় ছিলা, তোমাকে কোথাও পাওয়া যায়নি। তখন হাসান মামা কোনো কিছু বলে একটা কাটিয়ে দেয়। কিন্তু সবাই বুঝে যে আসলে হয়তো কোনো রহস্য আছে, হাসান যা বলেনি। তারপর পরীক্ষা শেষ হয়, হাসান মামা তার বাড়ি ফরিদপুরে চলে যায়। তো এর মাঝে কিন্তু হাসান মামার সাথে ইরাপুরির প্রায়ই দেখা হয়। স্বামী স্ত্রীর মধ্যে যেভাবে কথা হয় বা দেখা হয় সেভাবেই দেখা হচ্ছিল।
তো হাসান মামা বাড়ি যাওয়ার পর তার মামা তাকে খুব চাপ দেয় যে এবার তোকে বিয়ে করতে হবে, অনেক হয়েছে। আর হাসান মামার বাবা অসুস্থ ছিল, তাকে বলে যে এবার তোমাকে বিয়ে করতে হবে, আমি তো আর বেশি দিন বাঁচবো না, তোমার বুকে দেখে যেতে চাই। তখন হাসান মামা বলে যে আমি যশোরের এতিম একটি মেয়েকে বিয়ে করেছি। তখন হাসান মামা বলে তুই মেয়েকে বিয়ে করেছিস মানে, আচ্ছা বিয়ে যেহেতু করেছিস ভালোই করেছিস, তো বউকে তো অন্য বাড়িতে রাখা যাবে না, তুই অতি দ্রুত আমাদের বাড়িতে নিয়ে আসে। তখন হাসান মামা ইরাপুরির সাথে যখন দেখা হবে তখন এইসব তুলে বলে। তখন ইরাপুরি বলে আচ্ছা আমি 2 দিন পর স্বাভাবিক মানুষের শুরুতেই তোমাদের বাড়িতে আসবো, ঘর সংসার করবো, কেউ কিছু বুঝতে পারবে না। তো যখন 2 দিন পর আমি আসবো তখন তুমি তোমার মা বাবাকে ডাকে। তো ঠিক 2 দিন পর মানুষের শুরুতে পুরো সুন্দর দেখা যাচ্ছিল তাকে। তো আসে, আসার পর হাসান মামাকে সে বললে দেখুন তোমার মা বাবাকে ডাক দাও। তখন হাসান মামা তার মা বাবাকে ডাক দেয় এবং বলে যে এই হচ্ছে আমার বউ। তো হাসান মামার মা বাবা তো এত সুন্দর একটি মেয়েকে হাসান মামা বিয়ে করছে দেখে একদম খুশি থাকতে ওরা। তো এভাবেই চলছিল তাদের সংসার। তো কিছুদিন পর সেই ইরাপুর এবং হাসান মামার সংসারে একটি পুত্র সন্তান হয়। ও সবাই তো মহা খুশি, কিন্তু এই ইরাপুরই খুশি না। হাসান মামা বারবার বলে যে আচ্ছা তোমার কি হয়েছে, একটি পুত্র সন্তান হয়েছে আমাদের, আমাদের সুখের সংসার, আমাদের মা বাবা আত্মীয় স্বজন সবাই কত খুশি, তুমি কেন খুশি না? তখন ইরাপরি বললে আমি যে কেন খুশি না তো তুমি সময় হলেই জানতে পারো। তুমি হাসান মামা এটার আর তেমন কোনো এই কথার গুরুত্ব দেন না। তো আশেপাশের এলাকায় তো অনেক নাম ছড়িয়ে যায় যে হাসান একটি সুন্দর মেয়ে বিয়ে করছে, এত সুন্দর মেয়ে আশেপাশে 10টা নেই। তো হয় কি এলাকায় কিছু দুষ্টু প্লাবন থাকে, এরা একদিন প্ল্যান করে হাসান মামার বউকে দেখবে। কিন্তু ইরাপুরি বা হাসান মামার বউ মানে সবার সামনে যে গিয়ে দেখবে, মানে সবার সামনে যাবে এরকম না। তো সে শুধু কয়েকজন মানুষের সামনে গিয়ে তো আর নয়তো বাড়ির ভিতরেই থাকতো। আর এর মাঝে হাসান মামার যে মা বাবা অসুস্থ ছিল তারাও স্বাভাবিকভাবে কোনো ওষুধ না খেয়ে ভালো হয়ে যায়। তো এই এলাকার এই দুষ্টু পোলাপানগুলো একদিন রাতে প্ল্যান করে যে এগুলো আজকে রাতে যাব, গিয়ে এই হাসান মামার বউকে দেখবো। তো তারা বাড়ির কাছাকাছি আসার পরে কি মনে করে যেন তারা ঘুমে একদম সবাই ঘুমিয়ে পড়ে। তো সকালে যখন কৃষকেরা মাঠে যাচ্ছিল তখন তাদের পড়ে থেকে একটু দেখে জিজ্ঞেস করেছি তোরা 5-7 জন এভাবে এখানে কেন, মানে পড়ে আছিস কেন, ঘুমাচ্ছিস কেন, কি হয়েছে তোদের, নাকি কোনো নেশা পানি করেছিস? তখন তারা সেই ঘটনা করলে যে আমরা তো একটা প্ল্যান করেছিলাম যে হাসান আমার বউকে দেখবো, কিন্তু কি মনে করে এখানে আসার পর আমাদের এত পরিমাণ ঘুম ধরে যার জন্য আমরা এখানেই ঘুমিয়ে যাই। তো এলাকায় এটা ছড়িয়ে পড়ে, তো এটা নিয়ে আর তেমন কেউ কিছু বলে না। কিন্তু হাসান মামার যে ছেলে হয়েছিল কিছুদিন পর সেই ছেলেটি মারা যায়। মারা যাওয়ার পর বাড়িতে শোকের ছায়া নেমে আসে। তো তার কিছুদিন পর আবার এই ইরাবরী গর্ভবতী হয় এবং একটি কন্যা সন্তান হয়। তখন কিন্তু ইরাবরী বেশ খুশি, মেয়ে অনেক আদর যত্ন করে একটু ছেলে হওয়ার পর ঠিক মতো নাকি বুকের দুধও দিত না, যার জন্য ছেলেটি অতি দ্রুত মানে অসুস্থ হয়ে যায় এবং আস্তে আস্তে মারা যায়, যতটুকু শোনা যায় আর কি। তো মেয়েটি অনেক আদর করে, সবাই অনেক আদর করে। তো আস্তে আস্তে মেয়েটি 3 বছর হয়। তো হাসান মামা একদিন কোনো কাজে বাইরে যায় সকালবেলা, তো আস্তে আস্তে বিকাল হয়ে যায়। বিকালবেলা বাড়িতে এসে তো সে তার মা বাবা বউকে ডাকতে থাকে, কিন্তু তারও বাড়িতে আসার পরও দেখে তার মা কান্নাকাটি করছে। তখন সে তার মাকে জিজ্ঞাসা যে মা কী হয়েছে? তখন তার মা বাবা বলে যে সকালবেলা তুই যাওয়ার পর থেকে তোর স্ত্রী আর তোর সন্তান নেই। কই, তোর স্ত্রী তো কখনো বাড়ির বাইরেই বের হয় না, কিন্তু আজ আমাদের না বলে কোথায় চলে গেল, কিন্তু ওর তো মা বাবাও নেই। তখন তো হাসান মামা এই কথা শুনে চমকে যায় এবং সাথে সাথে যে তার রুমে যায় এবং রুমে গিয়ে সে একটি তার টেবিলের পাশে একটি ছোট চিরকুট বা কাগজে কিছু লেখা দেখতে পায়। তখন সে কাগজটি খুলে যা দেখে তা দেখে তো হাসান মামা আমাকে আকাশ হয়ে গিয়ে বলে কাগজে যা লেখা ছিল, প্রিয় স্বামী হাসান, আমি প্রথমেই তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছি। আসলে আমি তোমাকে প্রথম দেখাই পছন্দ করিনি। প্রতি 100 বছর পর পর আমাদের দেশে বা আমাদের জগতে রানী, পরীর রানীর একটি নির্বাচন বা পরীর রানীর একটি পরীর রানীর কথাই আমাদের কিছু নির্দিষ্ট পরীকে সুন্দর সুদর্শন কিছু ছেলের জন্য নির্বাচন করা হয় এবং আমরা পৃথিবীতে আসি, এবং এই নির্বাচন করা ছেলেদের সাথে যে পরী মেয়ে সন্তান হয়, সেই মেয়ে সন্তান আমাদের পরবর্তী রানী হয়। তো আমিও কেউ নির্বাচন করা হয়েছিল তোমার জন্য।
তো পরীর রানীর কথাই আমি পৃথিবীতে আসি এবং তোমার সাথে সম্পর্কে আবদ্ধ হই। তো প্রথম সন্তান যে ছেলে হয়েছিল, কেন আমিও খুশি ছিলাম জানো? যে আমি চাইতাম না এখানে থাকতে। প্রথম সন্তান যখন আমার ছেলে হয়, তখন আমার এজন্যই মন খারাপ হয় যে আমার আরও অনেক দিন থাকতে হবে এই পৃথিবীতে তোমার সাথে, যা আমার কখনো আমি চাইনি। তো এজন্যই সেই ছেলে হওয়ার পর আমার মন খারাপ হয়নি। তো এখন মেয়ে হয়েছে, এই মেয়েটি সব দিক দিয়েই যোগ্য পরবর্তী রানী হওয়ার জন্য। তো প্রতি 10 বছর অন্তর অন্তর আমি এবং আমার মেয়ে বা তোমার মেয়ে তোমার সাথে দেখা করতে পারবো, তুমি যদি চাও বা বেঁচে থাকো। আর দুঃখ পেও না, এটা হচ্ছে তোমার ভাগ্যে এমনই হওয়ার ছিল। বিদায়, পারলে আমাকে মাফ করে দিও। এইটা শোনার পরে বা এটা দেখার পর তো হাসান মামা কষ্টে এতটাই ভেঙে পড়ে, মানে সে মনস্তাত্ত্বিকভাবে খুব ভেঙে পড়ে এবং 2 বছর পর সে আত্মহত্যা করে বেঁচে নেয়। আর এভাবেই হাসান মামার সুখের একটি সংসার শেষ হয়ে যায়। আসলে ঘটনাটি শুরুতে অনেক সুন্দর হলেও শেষটি অনেক করুণ, যা ছিল খুবই অপ্রত্যাশিত। যে মানুষে মানুষেই যেখানে ধনী গরিবের এত ভেদাভেদ, আর সেখানে মানুষের সাথে জিনের সম্পর্ক, এটা তো কোনো প্রশ্নই আসে না। আল্লাহ তাআলা আমাদের এই সব বিপদ আপদ থেকে হেফাজত করার তৌফিক দান করুক। পরবর্তী কোনো ঘটনা নিয়ে আমরা আবার ফিরবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।